আমার কাছে অনেক পেশেন্ট আসে যাদের বিয়ের বয়স 1-2 বছর হয়ে গেছে, যে তারা আসলে বুঝতেই পারে না যে প্রিম্যাচুর ইজাকুলেশনটা কী। মনে হয় সহবাস করা বা ইন্টারকোর্স করা মানে মনে হচ্ছে 30 মিনিট 40 মিনিট। সো এই জিনিসটা যখন মানুষ প্রথমেই চিন্তা করে তখনই সে ভয় পেয়ে যায় যে প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য অনেক ধরনের ডিলে আসবে, যেগুলি লিঙ্গটা কিছুটা শিথিল করে দেয়, সেন্সেশনটা কমিয়ে দেয়। তো এই ধরনের কিছু ভয়ঙ্কর কিছু সাবস্টেন্স যদি তারা ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার স্কিনের অনেক ধরনের বড় ক্ষতিও হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুশফিকুর রহমান। আজকে হারমোনি পডকাস্টে সবাইকে স্বাগত জানাই। আজকে হারমোনি পডকাস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, অনেকেই সাফার করেন কিন্তু নীরবও থাকেন এবং নীরবতা থাকতে বাধ্য হন। আর আজকের এই এপিসোডের মাধ্যমে আমরা এই নীরবতা ভাঙতে চাই। আজকের এপিসোডের বিষয়টি হচ্ছে প্রিমেচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন কী, এবং এর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা কমন, এবং এই প্রেক্ষাপটে আমাদের দেশে কিছু ভুল ভ্রান্ত ধারণা, কিছু ট্যাবু এবং মিথ রয়েছে, সেগুলো জানার চেষ্টা করব। সেই সাথে জানার চেষ্টা করব এই রোগ থেকে অগ্রাহ্য হলে আমাদের ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে। আজকে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের হারমোনি পডকাস্টে উপস্থিত রয়েছেন একজন অভিজ্ঞ ডক্টর মেহরান হোসেন, যিনি একজন চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞ। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। ভাইয়া, আমি আসলে একটা জিনিস নিয়ে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আজকাল বাংলাদেশের অনেক মানুষ আসে আমার কাছে। আমিও কিছু পেশেন্ট পেয়েছি, যেগুলো হচ্ছে ওনারা আসছেন এবং এসে বলেন যে ওনাদের যেটা বলতে চাচ্ছি সহজভাবে, ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশন। সহজভাবে যদি আমি বলি, এই জিনিসটা আসলে কি আসলে? আচ্ছা, প্রথমত আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি দুটো শব্দের উল্লেখ করেছেন, একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, একটা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন, যেটাকে আমরা সংক্ষেপে পিই বলি বা ইডি বলি। তো আসলে একটা আনফর্চুনেট বিষয় হচ্ছে যে আমাদের দেশে অধিকাংশ মানুষেরই আসলে প্রপার সেক্সুয়াল এডুকেশনটা নেই। এটা আসলে আমাদের মানুষদের দোষ না, কারণ হচ্ছে যে আমাদের স্কুলে তো আসলে সম্ভব না, যখন হাই স্কুলে যায় বা কলেজে যায় সেখান থেকে যদি এখানে এটা যদি কারিকুলামের মধ্যে এটাকে যদি ইম্পোজ করা যেত, তাহলে দেখা যেত মানুষ অনেক কিছু নিয়ে একটা ধারণা পেত, কিংবা দেখা যাচ্ছে ফ্যামিলি থেকে যদি তাদেরকে এডুকেট করা হতো, প্রাপ্তবয়স্ক ছেলে হোক কিংবা মেয়ে হোক। তো আসলে প্রপার এডুকেশনটা না থাকার কারণেই আমার কাছে অনেক পেশেন্ট আসে যাদের বিয়ের বয়স 1-2 বছর হয়ে গেছে, যে তারা আসলে বুঝতেই পারে না যে প্রিম্যাচুর ইজাকুলেশনটা কী বা ইরেকটাইল ডিসফাংশনটা কী। তারা এই জিনিসগুলোকেই বুঝে না। তো বুঝে না, যখন না বুঝতে যখন সমস্যা তৈরি হয়ে যায় বা অনেক দূর সমস্যাটা এগিয়ে যায়, তখন তারা হয়তো ডক্টরের কাছে আসে বা অনেকে যায়ও না। তবে ইদানিং ডক্টরের কাছে আসার হার বা পার্সেন্টেজ অনেক বেশি। তো ইরেকটাইল ডিসফাংশন যেটাকে আমরা বাংলায় বলি লিঙ্গ উত্থানজনিত সমস্যা। সেটাকে যদি আমি খুব সহজ বাংলায় একটা ডেফিনেশন বলি, যে আপনি যখন আপনার স্ত্রী বা পার্টনারের সাথে যখন পারফর্ম করবেন, তখন যদি আপনার লিঙ্গটা যদি পারফরমেন্সের সময় কিংবা শুরুতে যদি শিথিল হয়ে পড়ে, তাকেই আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কি এটা একবার বা দুইবার বা তিনবার হলে এটা বলবো না। এখানে বই খাতার সংজ্ঞা যেটা হচ্ছে যে এই জিনিসটা যদি 6 মান্থস অর মোর দ্যান 6 মান্থস যদি পারসিস্ট করে, তখনই তাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি। ঠিক তেমনি প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে, প্রিম্যাচুর ইজাকুলেশন সহজ বাংলা যদি আমরা বলি দ্রুত বীর্যপাত। আসলে জিনিসটা কি, এটা একটু বুঝে দেখি। জিনিসটা হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে IELT টাইমটা কি। IELT মানে হচ্ছে ইন্ট্রা ইজাকুলেটরি লেটেন্সি টাইম। মানে হচ্ছে যে আপনি যখন সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করলেন, সেখান থেকে ইজাকুলেশন হওয়া পর্যন্ত যে টাইমটুকু, সেটা কি বলা হয় IELT টাইম। এটার একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে 3 to 5 মিনিটস, বা কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 4 to 6 মিনিটস। এর কম যদি হতে থাকে কন্টিনিউয়াসলি, লেস দেন 3 মিনিটস ফর এক্সাম্পল, সো তখন আমরা এটাকে বলি প্রিম্যাচুর ইজাকুলেশন। হ্যাঁ, তো সেক্ষেত্রেও কথাটা ঠিক, যে এটাকে একবার দুইবার তিনবার চারবার হলে বলবো না, এরকম না। ঠিক এরকম যদি 6 মান্থস অর মোর যদি পারসিস্ট করে কোনো ম্যারিড কাপল কিংবা আনম্যারিড কাপল যাদের পার্টনার আছে, তা সেখানে যদি এরকম হয়, তখনই আমরা তাকে প্রিম্যাচুর ইজাকুলেশন বলবো। একবার দুইবার তিনবার হলে কিন্তু সে প্রিম্যাচুর ইজাকুলেশন তাকে বলবো না, এবং সেটা পেশেন্ট একবার দুইবার তিনবার অনেক কন্ডিশন, অনেক এনভায়রনমেন্টাল ইস্যু, অনেক সাইকোলজিক্যাল ইস্যুর কারণেও হতে পারে। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা কমন, প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন? আমাদের আসলে এইটা নিয়ে সত্যিকার অর্থে যে আমরা যে খুব বেশি ডেটা আমাদের হাতে আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তারপরেও দেখা যায় যে একটা রাফ ডেটা যদি আমি বলি, অ্যাপ্রক্সিমেটলি প্রতি 10 জনে 5 জন
প্রাপ্তবয়স্ক পুরুষ বা 5 থেকে 6 জন, তো সে যদি পার্সেন্টেজে বলি হয়তো 50 to 60%ই আইদার ইরেকটাইল ডিসফাংশন অর প্রিম্যাচুর ইজাকুলেশনে কিন্তু সাফার করছেন অথবা ডাক্তারের কাছে আসছেন। কিন্তু এখানে মনে রাখতে হবে যে যারা ডাক্তারের কাছে আসছে তাদের সবাই কিন্তু আবার এটার পেশেন্ট না, তারা হয়তো বা মনের একটা ফিয়ারনেস থেকে আসছে। আবার অনেকে আছে যারা এটার পেশেন্ট দীর্ঘদিন, তারা আবার ডাক্তারের কাছে আসছে না। সো এখানে আপনার কিছু প্লাস মাইনাস হওয়ার পরে দেখা যায় যে প্রতি 10 জনে 5 জনই আমরা এরকম পেয়ে থাকি। প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন দুইটা কি একসাথে হওয়ার কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, এবং মোস্টলি দেখা যায় দুইটা একসাথে থাকে এরকম পেশেন্টের সংখ্যাই বেশি। শুধু প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে খুব কম পেশেন্ট আসেন আমাদের কাছে, আবার শুধু ইরেকটাইল ডিসফাংশন নিয়েও কম পেশেন্ট আছে। দুইটা মিলেই সবচেয়ে বেশি পেশেন্ট আমরা পেয়ে থাকি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা দেখা যায়, অনেক ভুল ভ্রান্ত ধারণা, মিথ ট্যাবু রয়েছে, কিছু ভাইয়া যদি আমাদের কাছে শেয়ার করতেন। খুব আনফর্চুনেটলি একটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যতগুলো ধারণা আছে পাবলিক পারসেপশনে মোস্টলি আর রং, মানে সবগুলোই অলমোস্ট ভুল। যেমন আমি আপনাকে সহজ কথা বলি যে অনেক ধরনের চমকপ্রদ বিজ্ঞাপন দেয়া হয়, অনেক ধরনের আপনি কবিরাজি বলি, বা বিভিন্ন ধরনের আপনার একটা পারসেপশন তৈরি করা হয়, একটা আনন্যাচারাল পারসেপশন অথবা একটা আনন্যাচারাল সাইকোলজি আপনার মধ্যে তৈরি করা হয়, যে আপনার মনে হয় সহবাস করা বা ইন্টারকোর্স করা মানে মনে হচ্ছে 30 মিনিট 40 মিনিট। সো এই জিনিসটা যখন মানুষ প্রথমেই চিন্তা করে তখনই সে ভয় পেয়ে যায়। তো যখনই তার এরকম হয় না, তো সেক্ষেত্রে তখনই সে মনে করে সে অসুস্থ বা সে রোগী। এই জিনিসটা মনের মধ্যে ঢুকায় দেওয়া। তারপর আরেকটা আছে যে অনেকে, আমি একটু যদি বলি, অনেকে মনে করে যে এটা একটা পুরুষত্বের একটা প্রমাণ, অনেকে বলে যে তার হচ্ছে না, তার মানে তার পুরুষত্ব নেই, এই ব্যাপারটা তো আমি এটা আসলে একটু কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন, যে এটা পুরুষত্ব, কিন্তু একেবারে যদি কেউ ইম্পর্টেন্ট হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে তাকে বলতেই হবে যে তার পুরুষত্বহীনতা রয়েছে, বা পুরুষত্বহীনতার ওয়ান অফ দ্য সিমটম হচ্ছে যে এইটা, যে তার কখনো ইরেকশন হবে না বা সে হচ্ছে কমপ্লিটলি ইম্পর্টেন্ট এরকম। হ্যাঁ, বাট দিস ইজ নট দ্য অনলি সাইন, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ সাইন্স আর কি। এই রোগের সমস্যা নিয়ে আসতেছে, বাট ট্রিটমেন্ট না নিলে পরবর্তীতে তার কী কী সমস্যা হতে পারে? আমাদের আরেকটা পারসেপশন আছে যে কোনো কিছু যদি ব্যথা না হয় কিংবা এটা যদি মৃত্যুর কারণ না হয়, আমরা ওটাকে অসুখ মনে করি না। ধরেন আপনার একটা ফোড়া হয়ে আছে হাতে, এটা তো হয়তো বা কোনো ম্যালিগনেন্ট কিছু, কিন্তু এখান থেকে কোনো ব্যথা হচ্ছে না, পুজ হচ্ছে না, আমরা কিন্তু ডাক্তারের কাছে যেতে চাই না। তো যেহেতু এই জিনিসটা মানুষ লুকায় রাখতে পছন্দ করে, বা এটা থেকে কোনো ব্যথা হচ্ছে না, বা ইরেকটাইল ডিসফাংশন বা এই ধরনের কোনো আপনার লাইফ থ্রেটনিং ইস্যু না, সো এটা অনেক দিন মানুষ নিজেদের মধ্যে রেখে দেয়। তো রেখে দিতে হয় কি, তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল জিনিসপত্র শুরু করে, যেমন নিজেরা ওষুধ খায় অনলাইনে দেখে, অথবা ফার্মেসিতে গিয়ে 1-2টা ট্যাবলেট খেয়ে ফেলছে, অথবা দেখা যাচ্ছে কবিরাজি চিকিৎসা করছে, অথবা ভেষজ চিকিৎসা করছে, নানান ধরনের। এখন আমি এমনকি শুনেছি অনেক পেশেন্ট ক্যান্সারও এরপরে এরকম কিছু শুনেছি যে ক্যান্সারও আক্রান্ত হচ্ছেন, পেনালি কার্সিনোমা। সো এটা কি একটা কজ হতে পারে? ধরেন অনেক সময় অনেক টপিক্যাল জিনিস যদি ইউজ করে, ওখানে ধরেন অনেক ধরনের মলম বিক্রি করে, অনেক ধরনের ডিলে স্প্রে, যে প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য অনেক ধরনের ডিলে স্প্রে, যেগুলি লিঙ্গটা কিছুটা শিথিল করে দেয়, সেন্সেশনটা কমিয়ে দেয়। তো এই ধরনের কিছু ভয়ঙ্কর কিছু সাবস্টেন্স যদি তারা ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার স্কিনের অনেক ধরনের বড় ক্ষতিও হতে পারে। তাহলে এর প্রতিকারের উপায় কি? এর প্রতিকারের আসলে উপায় এভাবে সহজ করে বললে, আপনার প্রথম কথা হচ্ছে সচেতনতা, প্রপার সেক্সুয়াল এডুকেশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি আপনি ফিল করেন এইটা নিয়ে আপনাকে ওপেন আপ হতে হবে, আপনার পার্টনারের সাথে ওপেন আপ হতে হবে। আপনি যদি আনম্যারিড হন, আপনার প্যারেন্টস হোক, ফ্রেন্ড হোক, কথা বলতে হবে। তো কথা বলার নীরব থাকা যাবে না। আপনি যে প্রথমে শব্দটা বলেন যে নীরবতা ভাঙতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা সবসময় একটা মানে সংকোচের মধ্যে থাকে, এই সংকোচটা যখন, যেমন এক্ষেত্রে একটা এক্সাম্পল বলি, যেমন বাংলাদেশে যখন প্রথম ফ্যামিলি প্ল্যানিংয়ের জিনিসগুলো যখন চালু হলো, তখন যখন বিভিন্ন জেলা উপজেলা গ্রামে যখন আপনার কন্ডোমের মার্কেটিং করা শুরু করলো, তখন কিন্তু মানুষজন যারা মার্কেটিং করতো তাদেরকে মারতে আসতো যে এটা কি বলতেছে। এখন দেখেন আপনি গ্রামে গ্রামে কিন্তু এটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। ঠিক তেমনি যখন স্যানিটারি ওয়্যার বা স্যানিটারি ন্যাপকিনের অ্যাডভার্টাইজমেন্টের সময়ও কিন্তু শুরুতে এই অবস্টাকেলগুলো ফেস করতে হয়েছে। ঠিক তেমনি এই ব্যাপারটা নিয়ে সচেতনতা, অ্যাওয়ারনেস অ্যান্ড প্রপার এডুকেশন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি ওপেন আপ হবেন, এরপরে আপনি ডাক্তারের কাছে যাবেন যদি আপনি প্রবলেম ফিল করেন, বা আপনি যদি ওই ক্রাইটেরিয়ার মধ্যে নিজেকে ফেলেন যে হ্যাঁ আমার তো এটা হচ্ছে,
বা আমি তো মনে হয় এটার পেশেন্ট, সো তখন ইউ হ্যাভ টু গো টু আ ডক্টর। ভাইয়া যেটা হচ্ছে অনেক বড় বড় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে যে তারা হচ্ছে বিভিন্ন জেনেরিক নিয়ে আসছেন এবং এটা কিন্তু ভালো এটা একটা ভালো একটা ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট। Of course. এক্ষেত্রে আপনার কি মতামত? অফকোর্স, কারণ আপনার একটা পর্যায় পর্যন্ত তো শুরুতে আমরা কিছু ধরেন যদি কোনো পজিটিভ কিছু পাই ওটাকে চেঞ্জ করতে বলি, যেমন ধরেন কারো যদি ওবেসিটি থাকে বা কারো কোনো লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, এরপরের স্টেপই কিন্তু আমাদের মেডিকেশন, সেটা প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য হোক এবং ইরেকটাইল ডিসফাংশনের জন্য হোক। এবং 90-95% পেশেন্টদের আমরা কিন্তু জেনেরিক ওষুধগুলোই দিয়ে থাকি। কিছু পেশেন্টকে আমরা জেনেরিক ওষুধ দিতে পারি না, যেমন যাদের অ্যানজাইনা থাকে, বুকে ব্যথা, বা যাদের এটাতে হাইপার সেন্সিটিভিটি থাকে, বা যাদের মানে পালমোনারি হাইপারটেনশন থাকে, এই ধরনের পেশেন্টকে আমরা ইউজুয়ালি দেই না। এছাড়া 90-95% কিন্তু আপনি যে ওষুধগুলো বললেন জেনেরিক, সেটা হতে পারে সিলডেনাফিল, হতে পারে টাডালাফিল, হতে পারে ভার্ডালাফিল, অথবা আপনার যদি প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য ডাইপোক্সেটিন বা এই জাতীয় অনেক ওষুধই। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি যে আপনারা অবশ্যই ডক্টরের কাছে যে ওষুধগুলো সেবন করা উচিত, বিকজ আমাদের দেশে কিন্তু আসলে অনেক ফার্মাসিউটিক্যালস, সো কোনো ডক্টরই চাইবেন না যে আপনি ভালো না হন, সব ডক্টরই চাইবে তার রোগীটা ভালো হোক। সো ডক্টর অবশ্যই আপনাকে মানে ভালো ফার্মাসি, হ্যাঁ টপ ফার্মাসিউটিক্যালস যেগুলো আছে বা যেগুলো যে ওষুধগুলো ভালো বা যেগুলি মান নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই, যেগুলি বাজারে মোটামুটি সবাই জানে, ট্রাস্টেড, ওই জিনিসগুলো দিবে। তা না হলে আপনি যদি র্যান্ডমলি ফার্মেসিতে যে সিক করেন অথবা যদি একটা র্যান্ডম যেটা সস্তা কিনে ফেললেন, কাজ তো হবেই না, উল্টা আরো ক্ষতি হতে পারে। এক্স্যাক্টলি, এটা কখনোই, কারণ সব ডাক্তারই চাইবেন যে তার পেশেন্টটাকে একটা ভালো ব্র্যান্ডের বা ট্রাস্টেড ব্র্যান্ড যেটাগুলোকে আমরা বলি, ট্রাস্টেড রেপুটেড ব্র্যান্ডের ওষুধকেই তারা সাবস্ক্রাইব করতে চাইবেন। আমি একটা জিনিস সম্পর্কে এই ছোট একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট আমি শেয়ার করতে, প্রি শর্ট নামে কোনো এটা সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রবলেম যেটা হচ্ছে আমাদের দেশে কোনো কিছু যদি পপুলার হয় বা কোনো শব্দ যদি ভাইরাল হয়, মানুষ সহজেই ওইটাকে গ্র্যাব করার চেষ্টা করে, এবং একটা মানে অনেকে আছে যে এটা না দরকার হলেও তখন এটাকে মানে অ্যাডভাইস করার চেষ্টা করে। তো এখানে কিছু পেশেন্ট হয়তো বা মিসগাইডেড হন। এই ক্ষেত্রে এটা কিন্তু কখনোই প্রথম ট্রিটমেন্ট অপশন না। প্রথম ট্রিটমেন্ট অপশন আমরা বলি ওনার যে কি কজে হচ্ছে ওটাকে চেঞ্জ করা, লাইফস্টাইল চেঞ্জ করা, এরপরে আমরা মেডিকেশন দেই, তারপরে আবার মেডিকেশন, এরপরে না হতে হতে একটা স্টেপে যে আমরা ওটা করি। ঠিক আছে, তাও সব ধরনের পেশেন্টদের এটা করা যায় না। যাদের সে ফর এক্সাম্পল পেরোনিস ডিজিজ আছে তাদের করা যায় না, এরকম অনেকগুলো ব্যাপার। যারা ওল্ড এজের পেশেন্ট, যাদের হাইলি ডায়াবেটিক, তাদের এটা করা যায় না। সো একটা ট্রিটমেন্ট অপশন দেখে যে এটাতেই জাম্প করতে হবে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। সো এটা ওয়ান অফ দ্য অপশনস অবশ্যই, সো কিন্তু এটা সবার জন্য অপশন না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার ডক্টর যেটা বলে আপনি সেভাবেই ফলো করাটা বেটার। ধন্যবাদ ডক্টর মেহরান হোসেন ভাইয়াকে এত সুন্দরভাবে সাবলীলভাবে হারমোনি পডকাস্টে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন বোঝানোর জন্য। তার মানে এটি বোঝা যাচ্ছে যে এটি কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি চিকিৎসাযোগ্য মেডিকেল কন্ডিশন।